হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফুলের বাগান আছে, কোনো আয়নাঘর নেই। হোটেল ইন্টারকন্টিনেন্টালকে কেন্দ্র করে সম্প্রতি কিছু প্রাক্তন কর্মচারী অভিযোগ তোলে সেখানে শেখ হাসিনার নির্মিত আয়নাঘর রয়েছে। বিস্তারিত জানতে সাথে আবারও ফাঁস হলো শেখ হাসিনার নতুন অডিও ফোনালাপ। আয়নাঘর কোথায়? আয়নাঘর আয়নাঘর গুম খুন। আমাদের প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত দেশপ্রেমিক এবং সাহসী ইমানদার একজন সেনানায়ক। স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল, এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা, তাকে আমাদের দেশ কেন রাখবে? এটা আমি খেয়াল করেছেন। এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করেছেন, মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন। সম্মানিত দর্শক, এবার আয়নাঘর নিয়ে কঠিনভাবে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি আছেন সেই আয়নাঘরে এবং এই আয়নাঘর কে তৈরি করেছে তা এখন গোপন তথ্য কল রেকর্ডে ফাঁস করে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক, আপনারা সেই ভিডিওটা দেখলে রীতিরকম অবাক করতে বাধ্য হবেন। দর্শক, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেরি না করে চলুন দেখে আসি এই আয়নাঘরে কি বানিয়েছে এবং কি হয়েছে আয়নাঘরে। হাসিনার এই ফোনালাপটি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করেছে। সেখানে হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পুলিশ বাহিনী, আয়নাঘর সহ নানা বিষয় নিয়ে কথা বলেন। আমার প্রিয় দেশবাসী, বিশেষ করে এই যে ভিয়েনাতে যারা এখন উপস্থিত রয়েছেন এবং আপনাদের এছাড়াও যারা শুনতে পাবেন, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার। অবশ্য আমি খুব আনন্দিত। আসলে বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে, যে আন্দোলন, যদিও এটা কোটা বিরোধী আন্দোলন, কিন্তু যখন কোনো কোটা ইস্যু ছিল না এবং যেহেতু কোটা আমি নিজেই তাদের দাবির পরিপ্রেক্ষিতে সেই 2018 সালে বাতিল করে দিয়েছিলাম, যখন হাইকোর্টের রায় আসে, রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিলও করা হয়, স্থগিত হয়ে যায়। কিন্তু তখন কোনো কোটাই ছিল না, অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে আন্দোলন করা হয়। শুধু আন্দোলন না, সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব দাবি মেনে নিলাম, তখন তাদের দাবি হলো একটা, সেটা হলো আমার পদত্যাগ। এবং রহস্যজনকভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে। সেই সময় বেশ কিছু 5-6 জন যখন মারা যায়, নিহত হয়, এটা আমার জন্য সত্যি খুব দুঃখজনক। কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে, আমি তাদের আপনার কামনা করি। শোক সহায়তা পরিবারের প্রতি আমার আবেদনা জানাই। আমি বাংলাদেশে থাকতে এখানে তো প্রায় 34 জন পরিবার যাদের আপনজন হারিয়েছিল, পরিবার সকলকে মুগ্ধর পক্ষে আমি গণভবনে তাদের দেখে আমার সাধ্যমতো সান্ত্বনা দিই, সহযোগিতা করি এবং এই হত্যার বিচার করবার জন্য একটা জুডিশিয়াল কমিটিও আমি করে দিই। কারণ আমি কখনো এই মানুষের হত্যা চাই না। আর আমার সবসময় মানুষকে রক্ষা করা, মানুষের পাশে দাঁড়ানো, সেটাই ছিল আমার নীতি এবং আমি সেটাই করে আসছি। আর সেই সময় যখন এরকম মারা গেল, আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং যারা অপরাধী তাদের বিচার করবো, সেটাই আমার উদ্দেশ্য ছিল। একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেছে এবং এটা আপনারা দেখেছেন যে সমন্বয়কারীরাই অনেক এখন এটা স্বীকার করছে যে এই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না, এটা ছিল সরকার পতনের আন্দোলন। আমি একটা প্রশ্ন আমার মনে সমস্যা জাগে যে এমন কি অপরাধটা বাংলাদেশে করে ফেললাম যে সরকারকে হঠাৎ হবে। একটা মিথ্যা তথ্য, আয়নাঘর কোথায়? আয়নাঘর তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর? আয়নাঘর গুম খুন, কে গুম খুন করেছে? গুম খুন তো তোমরা করছো, প্রকাশ্য খুন করছো। তোমরা গুম না, তোমরা প্রকাশ্য করছো, গুম খুনও করছো। একটা এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না, থানা মামলা নেই। কত মানুষ হারিয়ে গেছে, কত শিশু হারিয়ে গেছে এই আন্দোলনে। বিভিন্ন সময় বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হয়েছে, তো তাদের তো কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তাহলে গুম খুন তো তোমরা নিজেরা করছো। আয়নাঘর কে? এখন গোটা বাংলাদেশটাকেই তো আয়নাঘর বানিয়ে ফেলেছো। সেই জবাব দিতে একদিন করতে হবে, পুলিশকেই করতে হবে সেই জবাব। চেষ্টা করছে তথ্য বের করতে, কত পুলিশ মারা গেল। একটা দৃষ্টান্ত দিই, এই ঢাকা শহরে একটা থানার আগুন দেয়, সেখানে 19 জন পুলিশ পুড়ে মারা যায়, তাদের মেরে মাথা ফাটিয়ে ফেলে, তারপরে তাদের জ্বালিয়ে দেয়। এনায়তপুরে 15 জন পুলিশ, সেখানে একটা মহিলা প্রেগনেন্ট ছিল, বাচ্চা পেটে, জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবেন না, আমার পেটে বাচ্চা। এরা কি ধরনের মানুষ? তাদেরকে পিঠে পিঠে মেরে ফেলে দেয়। নরসিংদী জেলের কথা সবার জানা আছে, জেল আক্রমণ করে এইভাবে। তারপর তো ধ্বংসযজ্ঞ, সেই বিটিভি, সেতু ভবন, মেট্রো রেল এবং আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানি ফ্লাইওভার, এমনকি পদ্মা সেতুতে পর্যন্ত তারা আক্রমণ করার চেষ্টা করে, আগুন দিয়ে দিয়ে সব জ্বালাতে শুরু করে। এমনকি আমাদের পরিবেশ, আজকে পরিবেশ নিয়ে একটা কথা, আমি এত চমৎকার সিস্টেম, শুরুতে ডিজিটাল সিস্টেম সেট করা, যা সব জ্বালিয়ে দেয়। কোনো একটা স্থাপনা অক্ষত রাখেনি। যেন একটা দেশটাকে এই যে উন্নতি করছে, এটাই যেটা বড় অপরাধ।
এটাকে জারি করে সব ভেঙে শেষ করবে। সব থেকে বড় কথা, গ্রামে গঞ্জে পর্যন্ত একেবারে জেলা উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, পুকুরের মাছ সব চুরি করা, এই ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে থাকে। আর যে বাংলাদেশে জয় শ্রীরাম স্লোগান উঠছে, এটা কি আপনি খেয়াল করেছেন? যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন কার্যত, যেটা খুবই লজ্জার, একজন শাসকের এরকম ভাবে তাকে পালিয়ে যেতে বিরোধিতা, শেখ হাসিনা বিরোধী গণ আন্দোলনকে কাউন্টার করতে গিয়ে একটা হিন্দু নির্যাতনের ন্যারেটিভ নামানো হচ্ছে। একজন পলাতক স্বৈরাচারী রাষ্ট্রপ্রধান, যাকে তার দেশের মানুষই তাড়িয়ে দিল, এরকম একজন বিতাড়িত প্রত্যাখ্যাত একজন গণহত্যাকারী এক মহিলা, তাকে আমাদের দেশ কেন রাখবে? এটা আমি খেয়াল করেছেন, এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মন্দিরগুলোতে পাহারার ব্যবস্থা করেছেন, মন্দিরগুলোর সামনে দাঁড়িয়ে তারা পাহারা দিচ্ছেন। বাংলাদেশে হিন্দু নির্যাতন সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে। সেই ভারতের সমর্থন তো শেখ হাসিনার সঙ্গে ছিল, তারপরেও আমরা এত শক্তিশালী হওয়া সত্ত্বেও কেন শেখ হাসিনাকে সরকারে রেখে দিতে পারলাম না? কি কারণে করে চলুক? বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক তার সঙ্গে আমাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা করতে পারেন। আমার একজন ভারতবাসী হিসেবে বলতে খারাপ লাগে যে ভারত যখন কার্যতরে হিন্দু রাষ্ট্র হওয়ার দিকে যাচ্ছে, আমরা আমাদের দেশের মাইনরিটির অধিকার রক্ষা করতে পারছি না ভারতবাসী হিসেবে দাবি তোলেন। যারা আমাদের সেকুলার দেশটার বুকে ছুরি মেরে এটাকে হিন্দু রাষ্ট্র করতে চান, তাদের কি কোনো নৈতিক অধিকার আছে? কেউ যদি খ্রিস্টান রাষ্ট্র বা কেউ যদি মুসলিম রাষ্ট্র কায়েম করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কথা বলার? শেখ হাসিনার আমলে হিন্দুদের জমি দখল করা হয়েছে, একাধিক বড় বড় দাঙ্গা ঘটেছে শেখ হাসিনার আমলে এবং আওয়ামী লীগের আমলে। সম্মানিত দর্শক, আয়নাগর নিয়ে যে আপনাদেরকে যে ভিডিওটা দিলাম, দর্শক ভিডিওটা দেখলে আপনার কেমন লাগলো, আপনার ভিডিও সম্বন্ধে মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আয়নাগর সম্বন্ধে আপনারা কমেন্টে বলে দেবেন যে এই আয়নাগর কে তৈরি করেছে, এই আয়নাগরের পিছনে কী রহস্য লুকিয়ে রয়েছে যা আপনাদের মাঝে প্রকাশিত করা হয়েছে। আপনারা দেখে কি বুঝতে পারলেন? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। এরকম ভিডিও ভালো ভালো আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে পরবর্তী ভিডিও পেতে লাইক ও শেয়ার করবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মাঝে আগে নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।